নিউমেরিক্যাল। দেখ নিউমেরিক্যাল জিনিসটা খুব ইন্টারেস্টিং আছে এলজিবি থেকে। আগে এই মানে বস্তুটুকু কী বা নিউমেরিক্যাল অ্যানালাইসিস কেন করবো সেই সব উত্তরগুলো আগে করে দিই, তারপরে আমি চ্যাপ্টারতে ঢুকবো। নিউমেরিক্যাল অ্যানালাইসিস এমন একটা জিনিস যেখানে কিছু জিনিসের উত্তর সে দিয়ে দেবে। যেরকম ব্যাপার কি, ধরো তোমাকে একটা বলি আমি, ধরো y = 2x² + 2 এরকম একটা কার্ভ আছে। এখন কতগুলো পার্টিকুলার ভ্যালু নিলাম, এক্স আর ওয়াই একটা ডেটা দিলাম তোমাকে, কিছু টুকবে না, বোঝো। এক্সের ভ্যালু 0 নিলাম, এক্সের ভ্যালু 0 নিলে ওয়াইয়ের ভ্যালু কত 2, এক্সের ভ্যালু 1 নিলাম। আচ্ছা দেখো, যখন এক্সের ভ্যালু 1 তখন ওয়াইয়ের ভ্যালু কত 4। আচ্ছা যখন 2 নিলাম, 2 2 4, 2 8, 2 কত 10, তাই তো 10। 0 1 2 3, যখন 3 নিলাম, 3 3 9 2 18, 2 20। এরকম একটা ডেটা বানালাম, চাইলে আরও কন্টিনিউ করতে পারো। আচ্ছা এখন তোমাকে আমি প্রশ্ন করলাম, যখন এক্সের ভ্যালু 0.1 তখন ওয়াইয়ের ভ্যালু কত? তোমার হাতে যদি এই ফাংশানটুকু থেকে থাকে তাহলে তুমি এক্সের জায়গায় কত বসিয়ে দেবে? 0.1। আচ্ছা তোমার হাতে যদি এটা না থাকে, তোমার হাতে যদি এই ডেটা শুধু দেওয়া আছে, শুধু এই ডেটা দেওয়া আছে, তাহলে এক্সের ভ্যালু 0.1-এর জন্য তুমি ওয়াইয়ের ভ্যালু বের করতে পারবে? তুমি এটা জানো না, আমি কোশ্চেন বানিয়ে দিয়েছি, এরকম একটা ডেটা দিয়েছি, এই ডেটা থেকে বললাম আচ্ছা এক্সের ভ্যালু যখন 0.1 তখন ওয়াইয়ের ভ্যালু কত বলো তো? পারবে না। এই আননোন জিনিসটুকুকে বা আনসলভ জিনিসটুকুকে নিউমেরিক্যাল অ্যানালাইসিসের হেল্প নিয়ে তুমি কিন্তু এক্সের যাই ভ্যালু দিক না কেন, সে 0.1 দিক, মানে 0 থেকে 2 3 ভেতরে দিক বা বাইরে দিক, যেই ভ্যালু দিক, তার জন্য করসপন্ডিং ওয়াইয়ের ভ্যালু কত সেইটুকু তুমি নিউমেরিক্যাল অ্যানালাইসিসের হেল্প নিয়ে বের করে দিতে পারবে। এই ফাংশান তোমার জানার দরকার নেই, এ যে কোশ্চেন বানিয়েছে, সে ডেটা দিয়েছে, সে এই ফাংশান থেকে দিয়েছে, তুমি এটা জানবে না। তা সত্ত্বেও এক্সের কোনো একটা ভ্যালুর জন্য ওয়াইয়ের ভ্যালু কত সেইটুকু এই নিউমেরিক্যাল অ্যানালাইসিসের হেল্প নিয়ে তুমি করে দিতে পারবে। এইটা একটা গেল। এইগুলোকে বলে ইন্টারপোলেশন, তো শিখবে আস্তে আস্তে। আচ্ছা ইনভার্স বলো বলো বলো। বিভিন্ন রকম মানে বুঝলাম না, বলো, বুঝিয়ে বলো। হুম 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 আমি একটা কার্ভ নিয়েছি, ধরো এরকম একটা কার্ভ আছে আমার। কার্ভ মানে কি, এক্সের ভ্যালু এইটার জন্য ওয়াইয়ের ভ্যালু কোনটা, এটা এক্সের ভ্যালু আরও ভ্যালুর জন্য, যেভাবে আমরা ছোটোবেলা গ্রাফ ড্র করতাম, এক্সের ভ্যালু এটার জন্য ওয়াইয়ের ভ্যালু এটা, এভাবে একটা গ্রাফ ড্র করেছি। গ্রাফ মানে কি, করসপন্ডিং এক্সের জন্য করসপন্ডিং ওয়াই কত। আমি এরকম একটা কার্ভ নিয়েছি, তুমি ওয়াই = সাপোজ 2x² + 9x + 3 এরকম একটা কার্ভ নিলে, তাহলে তোমার এক্সের ভ্যালুর জন্য তোমার ওয়াইয়ের ডেটা চেঞ্জ হয়ে যাবে, হবে তো? হ্যাঁ কি না বলো তো? হবে। তাহলে যে কার্ভ নেবে তার করসপন্ডিং ডেটা আসবে। এখানে প্রশ্ন হচ্ছে যে এই ডেটা দেওয়া আছে, সেই ডেটার হেল্প নিয়ে তুমি এক্সের কোনো একটা ভ্যালুর জন্য ওয়াইয়ের ভ্যালু কত হবে সেটুকু বের করে দিতে পারবে। দেখো এগুলো তোমার হাতে নেই, এটা যে কোশ্চেন করেছে সে জানে ফাংশানটা কি বা কার্ভটা কি, তুমি শুধু জানো তার করসপন্ডিং কতগুলো এক্স আর ওয়াইয়ের ভ্যালু। শুধু এই টেবিলের হেল্প নিয়ে এক্সের কোনো ভ্যালুর জন্য
ওয়াই এর ভ্যালু কত হবে সেটুকু তুমি বের করে দিতে পারবে নিউমেরিক্যাল অ্যানালাইসিসের হেল্প নিয়ে। কথাটা কি বোঝা গেল? কি বলতে চাইলাম? এটাই বললাম, এটাই নিউমেরিক্যাল অ্যানালাইসিসের হেল্প নিয়ে তুমি করতে পারবে। এই একটা গেল। এবার ইন্টিগ্রেশন, নিউমেরিক্যাল অ্যানালাইসিসের হেল্প নিয়ে খুব সহজে কতগুলো আননোন ফাংশান, আননোন নয় মানে এমন একটা অদ্ভুত ফাংশান, তার আগে উত্তর দাও তো আমাকে, যে সব ফাংশানের কি আমরা ইন্টিগ্রেশন করতে পারি? তোমাকে এরকম একটা ফাংশান দিলাম, এক্স স্কোয়ার বাই সাইন এক্সের হোল স্কোয়ার ইন্টু ই টু দি পাওয়ার এক্স ডিএক্স, ইন্টিগ্রেশন অফ হচ্ছে তোমার 2 to 3। তুমি এইটার ইন্টিগ্রেশন করতে পারবে ফর্মুলার হেল্প নিয়ে? সাধ্য আছে? পারবে? পারবে না। আমাদের নলেজ ততটুকুই, যদি এটাকে কোনোভাবে সাবস্টিটিউশন করে কোনো একটা ফর্মুলাতে আনতে পারতাম, তার রেসপেক্টে আমরা ইন্টিগ্রেশনেরটুকু রেজাল্ট বের করতে পারতাম। কিন্তু আমরা আবার জানি ইন্টিগ্রেশন মানে কি। ইন্টিগ্রেশন অফ এ টু বি এফ এক্স ডিএক্স, এটা মানে হচ্ছে যে এইটা যদি সাপোজ ওয়াই ইকুয়াল টু এফ এক্স কার্ভ হয়, আর এটা যদি এক্স ইকুয়াল টু এ স্ট্রেট লাইন হয়, আর এটা যদি এক্স ইকুয়াল টু বি স্ট্রেট লাইন হয়, এইটুকু যে পোর্শান এর এরিয়াটা তো ইন্টিগ্রেশন অফ এ টু বি এফ এক্স ডিএক্স, হ্যাঁ কি না? তাহলে আমার এটা এফএক্সটা যদি একটা বাউন্ডেড কার্ভ হয়ে যায় কোন রেঞ্জের মধ্যে, 2 থেকে 3 মধ্যে, তাহলে নিশ্চয়ই যে ইন্টিগ্রেশন অফ 2 to 3 এক্স স্কোয়ার সাইন এক্স হোল স্কোয়ার ই টু দি পাওয়ার এক্স ডিএক্স, এটা মানে এটা একটা কোনো এই কার্ভের এরিয়া বোঝাবে, যেটা বাউন্ডেড বাই এক্স ইকুয়াল টু 2 to এক্স ইকুয়াল টু 3, হ্যাঁ কি না? তাহলে তার এরিয়া কী করে খুঁজবো? কার্ভ আছে, এটা তো কোনো একটা কার্ভ, এইরকম হ্যাপাজেটলি কার্ভ তো দেবে, কার্ভ নিশ্চয়ই এখন সফটওয়্যার বেরিয়ে গেছে, ফাংশন দেবে, কার্ভও এঁকে দেবে, তো তার তো এরিয়া পাওয়া সম্ভব। সেই এরিয়া কী করে বের করব? এরিয়া তো পাওয়া যাবে, কিন্তু আমাদের ওই নলেজ ততটুকুই যতটুকুই ইন্টিগ্রেশনের ফর্মুলা আছে। কিন্তু আমরা জানি ইন্টিগ্রেশন 2 to 3 এক্স স্কোয়ার বা এটা মানে এটা একটা কোনো একটা কার্ভে এরিয়া ইন্ডিকেট করে, সেই এরিয়া কী করে বের করবো? সেইটুকু জিনিস তোমাকে নিউমেরিক্যাল অ্যানালাইসিস বলে দেবে, তার হেল্প নিয়ে তুমি করে দিতে পারবে। সিমসন ওয়ান, তার ট্রাপিজয়েডাল রুল, এইগুলো আছে, এইগুলো হেল্প নিয়ে তুমি খুব সহজে কিন্তু এই আননোন ফাংশানগুলোর বা বীজগণিত ফাংশানগুলোর ইন্টিগ্রেশনের রেজাল্ট তুমি বের করতে পারবে। সেকেন্ড গেল এটা। থার্ড আসছে, দেখো তোমাকে একটা ইকুয়েশান দিলাম, সাপোজ এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1 ইকুয়াল টু 0। এই ইকুয়েশানের রুট তুমি খুব সহজে বের করে দিতে পারবে। বা কোনো একটা নর্মাল একটা স্কোয়ার ইকুয়েশান, সাপোজ এক্স স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0, একটা কোয়াড্রেটিক ইকুয়েশান। এটা সিদ্ধচার্য রুল, সিদ্ধচার্য ফর্মুলা অ্যাপ্লাই করে সহজে তুমি দুটো রুট বের করতে পারবে, হ্যাঁ কি না? পারবে। আচ্ছা, আমি যদি এই ইকুয়েশানটাকে কিউবিক করে দিই, এক্স কিউ প্লাস bx স্কোয়ার প্লাস cx প্লাস ডি ইকুয়াল টু 0, আপাতত কিউবিক ইকুয়েশনের রুট বের করা যায়। কে বলবে? ফার্স্ট সেমে ছিল কার্ডেন্স মেথড, শিখেছিলে, পড়িয়েছিলাম ফার্স্ট সেমে কার্ডেন্সের হেল্প নিয়ে কিন্তু কোনো কিউবিক ইকুয়েশনের রুট 3খানা রুট বের করে দেওয়া যায়। ভালো। 4 ডিগ্রি ইকুয়েশানও আছে, ফেরারি মেথড বলে একটা ব্যাপার আছে যেটা অনার্সে করাতে হয়, তার হেল্প নিয়ে কোনো 4 ডিগ্রি ইকুয়েশানেরও রুট বের করে দেওয়া যায়। কিন্তু ইকুয়েশানটা যদি আমি 10 ডিগ্রি 6 ডিগ্রি 7 ডিগ্রি করে দিলাম, ধরো এক্স টু দি পাওয়ার 6 প্লাস 3 এক্স টু দি পাওয়ার 5 প্লাস 5x প্লাস 2 ইকুয়াল টু 0, খোঁজো তো এর রুট। পারবে? রুট বের করতে গিয়ে হাতড়াবে, পারবে না। তো এই ইকুয়েশানগুলোর রুট কিন্তু বের করার জন্য আমাকে নিউমেরিক্যাল অ্যানালাইসিসের হেল্প নিতে হয়। শুধু এই অ্যালজেব্রিক ইকুয়েশান নয়, ধরো একটা তোমাকে ট্রান্সেন্ডেন্টাল ইকুয়েশান, ধরো ই টু দি পাওয়ার এক্স tan x প্লাস 3x স্কোয়ার প্লাস ধরো 6 ইকুয়াল টু 0, এরকম একটা ইকুয়েশান নিলাম। এইসব ইকুয়েশানগুলোকে ট্রান্সেন্ডেন্টাল ইকুয়েশানগুলি বলি, যেগুলোতে সাইন কস ট্যান এগুলো লেগে থাকে। এই ইকুয়েশানের এক্সের কী এমন ভ্যালু আছে যার জন্য এই ইকুয়েশানটাকে স্যাটিসফাই করবে, সেই এক্সের ভ্যালু খোঁজার জন্যও আমাকে নিউমেরিক্যাল অ্যানালাইসিসের হেল্প নিতে হয়। তাহলে এই সব জিনিসগুলোর উত্তর কিন্তু নিউমেরিক্যাল অ্যানালাইসিস থেকে তুমি পেয়ে যাবে। আমি যে 3টে জিনিস বললাম সেই 3টে জিনিসই তোমাদের সিলেবাসে আছে, মানে কী করে আমরা রুট বের করব, কী করে ইন্টিগ্রেশন বের করব, কী করে কোনো কার্ভের কোনো এক্সের ভ্যালুর জন্য ওয়াইয়ের ভ্যালু বের করবো, এই 3টেই তোমাদের সিলেবাসে আছে, যেটুকু আমাকে করাতে হবে। এছাড়াও নিউমেরিক্যাল অ্যানালাইসিস থেকে আরও অনেক কিছু জিনিস জানা যায় অনার্সে পড়ানোর জন্য। আইগেন ভ্যালু, আইগেন ভেক্টর করা যায়, ডেরিভেটিভ, সব ফাংশন ডেরিভেটিভ করতে পারি না, বাট নিউমেরিক্যাল অ্যানালাইসিস থেকে সমস্ত ফাংশন ডেরিভেটিভ তুমি করে দিতে পারবে। অনেক কিছু আছে, এই ভালো অ্যাপ্লিকেশন, খুব ভালো আছে। কারো কম্পিউটার সায়েন্স আছে?
যদি কারো কম্পিউটার সায়েন্স থাকে, অনার্স থাকে, তারাও নিউমেরিক্যাল অ্যানালাইসিস পড়বে। যদি কারো স্ট্যাটিস্টিক্স অনার্স থাকে, তারাও কিন্তু নিউমেরিক্যাল পড়বে। আর ম্যাথ তো আছেই। আপাতত হচ্ছে এই জিনিসগুলো নিউমেরিক্যাল অ্যানালাইসিসে হেল্প নিয়ে আমরা করে ফেলতে পারি। তো আমরা এই চ্যাপ্টারগুলোতে এগোবো আস্তে আস্তে। তার আগে যেটা আমাদের কিছু ইনিশিয়াল জিনিস শিখে ফেলতে হবে, বা ফার্স্ট একটা ইনিশিয়াল চ্যাপ্টার আছে, সেটুকু তোমাকে এখন শেখাতে হবে। চ্যাপ্টারটা হচ্ছে এটাই। লেখো লেখো কজেস অ্যান্ড ফার্স্ট চ্যাপ্টার। ধরো তো একটু। লেখো কজেস অ্যান্ড এস্টিমেশন অফ। ফার্স্ট চ্যাপ্টার লেখো কজেস। আচ্ছা, টপিকটুকু হচ্ছে নিউমেরিক্যাল অ্যানালাইসিস, এটা কোনো একটা ইউনিটের মধ্যে পড়বে। এর ফার্স্ট চ্যাপ্টার আছে লেখো কজেস, CAUSES, কজেস অ্যান্ড এস্টিমেশন অফ এরর। কজেস অ্যান্ড এস্টিমেশন অফ এরর ইন ক্যালকুলেশন। ফার্স্ট চ্যাপ্টার হচ্ছে এটা ফার্স্ট চ্যাপ্টার। এর আন্ডারে লেখো এক্স্যাক্ট অ্যান্ড অ্যাপ্রক্সিমেট নাম্বার। এর আন্ডারে লেখো এক্স্যাক্ট অ্যান্ড অ্যাপ্রক্সিমেট নাম্বার। এক্স্যাক্ট অ্যান্ড অ্যাপ্রক্সিমেট নাম্বার। দেখো, আমি এক্স্যাক্ট আর অ্যাপ্রক্সিমেট নাম্বারের ডেফিনেশান লেখাবো না, দরকার পড়বে না, কিন্তু জিনিসটুকু কি সেটুকু একটু বুঝে নাও। এক্স্যাক্ট নাম্বার মানে গোটা সংখ্যা, যার কোনো অ্যাপ্রক্সিমেশান নেই। আগে অ্যাপ্রক্সিমেশানের ব্যাপারটা দিই। 13 এটা একটা এক্স্যাক্ট নাম্বার, বাট 13কে যদি ভ্যালু বলো, তাহলে 13-র ভ্যালু কত? 1কে 3 দিয়ে ভাগ করলে রেজাল্ট কত হয়? 0.33 করে চলতে থাকে। তাহলে 13 ইকুয়াল টু কি 0.33 বলা যায়? বলা যায় না, এটা অ্যাপ্রক্সিমেট। তখন আমরা এটাকে একটা এই রকম সাইন দিই, 0.333 কি 0.33। তাহলে এই সংখ্যাটা 0.333, এটা হচ্ছে অ্যাপ্রক্সিমেট নাম্বার। কার অ্যাপ্রক্সিমেশান? 1/3 অ্যাপ্রক্সিমেশান। মানে 1/3টা এক্স্যাক্ট আর 0.333টা কি অ্যাপ্রক্সিমেট। আচ্ছা, যদি বলি 1/4, 1/4 কত? পয়েন্ট কত বলো? 25। এটাও এক্স্যাক্ট নাম্বার আর এটাও কি এক্স্যাক্ট নাম্বার। তার মানে বুঝতেই পারছো অ্যাপ্রক্সিমেশনের ব্যাপার এটাই আসছে, কোনো একটা ফ্র্যাকশান জাতীয় নাম্বার যার ডেসিমেল ভ্যালু যদি ফ্র্যাকশানের সঙ্গে সমান না হয়, তখন ওই ডেসিমেল ভ্যালুটুকুকে আমরা বলবো অ্যাপ্রক্সিমেট ভ্যালু। আবার ধরো এটা 22/7, এটা হচ্ছে এক্স্যাক্ট। এটাকে আমরা লিখি 3.14। এটা কিন্তু হচ্ছে অ্যাপ্রক্সিমেট। এইটা হচ্ছে এক্স্যাক্ট আর অ্যাপ্রক্সিমেটের ব্যাপার। একটু লিখে ফেলো, জাস্ট এক্সাম্পল দিয়ে লেখো। 1/3, 22/7, 1/4, লেখো ইটিসি। আর এগুলো কি বলো? ইটিসি আর এক্স্যাক্ট নাম্বার। 2, 3, 4, 20, 30, 0.1, 0.3, 0.5 এগুলো সব এক্স্যাক্ট। আচ্ছা, আরও লিখে ফেলো না, আর দশমিকেও লেখো না, 0.5 এও এক্স্যাক্ট। লেখো ইটিসি আর এক্স্যাক্ট নাম্বার। বাট 0.33, 3.14 আর দ্য অ্যাপ্রক্সিমেট নাম্বার অফ কার? আর দ্য অ্যাপ্রক্সিমেট নাম্বার অফ কার অ্যাপ্রক্সিমেশান বলো? 0.33টা। আর দ্য অ্যাপ্রক্সিমেট নাম্বার অফ 1/3, 22/7 রেসপেক্টিভলি। সিন্স, কারণ এটুকু লিখতে পারো, কারণ 1/3 অ্যাপ্রক্সিমেটলি 0.33 আর 22/7 অ্যাপ্রক্সিমেট এরকম একটা দিয়ে এরকম দিতে হয় 3.14। এই হচ্ছে এক্স্যাক্ট আর অ্যাপ্রক্সিমেট নাম্বারের কনসেপ্ট, আর কিছু নয়, এটুকু জানলেই যথেষ্ট। আচ্ছা, এরপর লেখো সিগনিফিক্যান্ট ফিগার অ্যান্ড ডেসিমেল নাম্বার। হেডিং করো সিগনিফিক্যান্ট
ফিগার বা সিগনিফিক্যান্ট ডিজিটও বলে, সিগনিফিক্যান্ট ফিগার অ্যান্ড ডেসিমেল নাম্বার বা ডেসিমেল প্লেস। সিগনিফিক্যান্ট ফিগার আর ডেসিমেল প্লেস বলো, ফিগার নয়, সিগনিফিক্যান্ট ফিগার অ্যান্ড ডেসিমেল প্লেস বা ডেসিমেল প্লেসেস, ডেসিমেল প্লেসেস। এটার ব্যাপারটা কি দেখো, ধরো আমি নিলাম 0.00132, এই সংখ্যাটা কত ডেসিমেল প্লেসেস? ডেসিমেল মানে পয়েন্টের পর ঠিক যতগুলো ডিজিট আছে সেটাই হচ্ছে এই সংখ্যার ডেসিমেল প্লেসেস। কটা ডিজিট আছে? পয়েন্টের পর কতগুলো ডিজিট আছে? 5টা। লেখো ইট ইজ এ 5 ডেসিমেল নাম্বার, ইট ইজ এ 5 ডেসিমেল নাম্বার, এটা একটা 5 ডেসিমেল নাম্বার। আচ্ছা, এবার 0.00132 এটাকে এখন সিগনিফিক্যান্টে যদি বলতে চাই, সিগনিফিক্যান্ট বলতে গেলে পয়েন্টটাকে মনে মনে ভ্যানিশ করে দাও। পয়েন্টটা তুলে একটা ইন্টিজার পাবে, ওই ইন্টিজারের মধ্যে ইন্টিজারটা যতগুলো ডিজিট দিয়ে তৈরি সেটাই হচ্ছে ওর সিগনিফিক্যান্ট ফিগার। দেখো 0.00132, এটাকে যদি পয়েন্টটাকে তুলে দাও তাহলে সংখ্যাটা দেখতে হবে 00132। 00132 মানে অ্যাকচুয়ালি 132। 132-এর মধ্যে কতগুলো ডিজিট আছে? কটা ডিজিট? 1 2 3। তাহলে ইট ইজ এ 3 সিগনিফিক্যান্ট ফিগার নাম্বার। এই হচ্ছে আমরা ডেসিমেল আর সিগনিফিক্যান্ট কাউন্ট করি। সবসময় মনে রাখবে ডেসিমেলের জন্য পয়েন্টের পর যতগুলো ডিজিট আছে, যদি এখানে 0 দিতাম তাহলে এটা 6টা 6 ডেসিমেল প্লেস বলাও ঠিক, আবার এটাকে কত ডেসিমেল প্লেস বলাও ঠিক। 0.00132 6ও বলতে পারো, আবার 5ও বলতে পারো, কারণ এই 0 থাকা না থাকা দুটো সমান হয়। তাহলে 6ও বলতে পারো, আবার 5ও বলতে পারো, তোমার মর্জি। সবসময় দুটো জিনিস মনে রাখবে যে সিগনিফিক্যান্ট আর ডেসিমেলের জন্য পয়েন্টের পর যতগুলো ডিজিট আছে সেটা হচ্ছে ওর ডেসিমেল প্লেসেস, আর পয়েন্ট তুলে দিয়ে একটা ইন্টিজার পাবে, ওই ইন্টিজারটার মধ্যে যতগুলো ডিজিট আছে ওটাই হচ্ছে ওই সিগনিফিক্যান্ট ফিগার। দুটো ওই জন্যই আমি উদাহরণ নিলাম। 0.00132 এটি যে 5 ডেসিমেল প্লেসেস, আর 0.00132 ইট ইজ এ 3 সিগনিফিক্যান্ট ফিগার। আচ্ছা, আরও নেই 1.3241, এটা নিলাম। এটা কত ডেসিমেল প্লেসেস? পয়েন্টের পর কতগুলো আছে? 4 ডেসিমেল প্লেসেস। আচ্ছা, আমি যদি এটা নিই 1.32410, এটা কত ডেসিমেল প্লেসেস হয়ে যাবে? কত সিগনিফিক্যান্ট হয়ে যাবে? এটা পয়েন্টটাকে মনে মনে তুলে দাও। পয়েন্টটাকে মনে মনে তুললে কটা ডিজিট আসছে? 3 3 6, তার মানে এটা কত হয়ে যাবে? 6 সিগনিফিক্যান্ট ফিগার। তাহলে সিগনিফিক্যান্ট আর ডেসিমেল প্লেসের মধ্যে ব্যাপারটা বোঝা গেল? ব্যাস, এই গেল সিগনিফিক্যান্ট আর ডেসিমেল। এবার হেডিং করো, বলো। হ্যাঁ নিশ্চয়ই, এই যে বললাম যে 1.31240 এটা যে দেখালাম, এই জন্যই তো নিলাম। পয়েন্টটাকে তুলে দিলে সংখ্যাটা কত? 1 3 1 2 4 0। কটা ডিজিট আছে এখানে? কটা ডিজিট আছে? 6টা। তাহলে 6 সিগনিফিক্যান্ট ফিগার। বোঝা গেল? ওই তো একটাই কথা, পয়েন্টটা তুলে দাও, তুলে ওটা কী সংখ্যা আসছে দেখো, এটা পূর্ণ সংখ্যা দেবে বা ইন্টিজার দেবে, ওটার মধ্যে যটা ফিগার আছে সেটা। এবার লেখো রাউন্ডিং অফ এরর, ROUNDING, রাউন্ডিং অফ এরর, রাউন্ডিং অফ এরর, ERROR, এস লেখার দরকার নেই। রাউন্ডিং অফ এরর, রাউন্ডিং অফ এরর মানে হচ্ছে কোনো একটা সংখ্যাকে রাউন্ড আপ করার সময় যে এররের ক্রিয়েট আসে বা যে এরর আসে ওটাকে রাউন্ডিং অফ এরর বলি। ব্যাপারটা কী রকম, একটু ছোটোবেলার কনসেপ্টে যাই, লেখার দরকার নেই। সাপোজ 4.3125 এটা একটা সংখ্যা ধরো আছে। তোমাকে বললাম এই সংখ্যাটাকে না
3 ডেসিমেল প্লেস পর্যন্ত লেখো তো, কিছু লেখার এখন দরকার নেই, আগে বোঝো। 4.3125 এটাকে না 3 ডেসিমেল ঘর, মানে পয়েন্টের পর 3টে ঘর পর্যন্ত লেখো, মানে রাখতে হবে 4.312 পর্যন্ত। আমরা ছোটোবেলা শিখেছিলাম যত দূর পর্যন্ত রাখতে চাইছি ঠিক তার পরের ডিজিটটুকু দেখি। যদি পরের ডিজিটটুকু 5 অথবা 5-এর থেকে বেশি হতো তখন আমরা প্রিভিয়াস নাম্বারে কত অ্যাড করতাম? 1 অ্যাড করতাম। তাহলে এটা হয়ে যেত 4.313, এইটা ছিল, এটাকে আমরা লিখতাম কারেক্ট আপ টু 3 ডেসিমেল প্লেসেস। তাহলে একটা এরর আসছে, রাউন্ড আপ করার সময় এরর আসছে কেন? কারণ ছিল এত দূর, আমি লিখলাম এত, তার মানে এররটা কত? এররটা হচ্ছে এইটা থেকে এটা বাদ দিলে যেটাই হয় সেটাই এরর। তো এখানে আমরা নতুন কিছু টেকনিক শিখব, কিছু নয় মানে একটু মডিফিকেশান শিখব। একটা সংখ্যা দেওয়া আছে, তাকে রাউন্ড আপ করবো কীভাবে, একই রুল কিন্তু একটু মডিফিকেশান আসবে। মডিফিকেশানটাকে কী সেটুকু বলি। দেখো আমি এই সংখ্যাটা নিলাম 4. বুঝবে, আগে বুঝে নাও, তারপর আমি 2-4টা এক্সাম্পল লিখে দিচ্ছি। 4.3125 এটা নিলাম, 4.3135 এটা নিলাম একটা, আর 4.3134 এটা একটা নিলাম, আর নিলাম 4.31 হচ্ছে ধরো 26। এই 4টে সংখ্যা নিলাম আমি। দেখো 4টে সংখ্যা নিলাম। এখন তোমাকে বললাম এই সংখ্যাটাকে তুমি 3 ডেসিমেল প্লেস পর্যন্ত কারেক্ট করে লেখো তো, বা 3 ডেসিমেল প্লেস 4.3125, তারপর একটা 4.3135, তারপর একটা 4.3134, তারপর একটা 4.3126। এখন তোমাকে আমি প্রশ্ন করলাম যে এই সংখ্যাগুলোকে না তুমি 3 ডেসিমেল প্লেস পর্যন্ত লেখো, তুমি কি করতে? ছোটোবেলার রুল অনুযায়ী ছিল যত দূর পর্যন্ত আমি রাখতে চাইছি ঠিক তার পরের ডিজিটটা যদি 5 অথবা 5-এর থেকে বেশি হতো তাহলে তার প্রিভিয়াস নাম্বারে আমরা 1 অ্যাড করে দিতাম। কিন্তু বড় হয়ে একটু মডিফিকেশান আসবে। কি মডিফিকেশান? যে যদি বা যতদূর পর্যন্ত সংখ্যাটা রাখতে বলছে ঠিক তার পরের ডিজিটটুকু, রিমেম্বার, ঠিক তার পরের ডিজিটটুকু যদি অনলি 5 হয়ে থাকে, 5 যদি হয়ে থাকে, তাহলে আর প্রিভিয়াস নাম্বারটাতে সবসময় 1 যোগ করা যাবে না। কোনো ক্ষেত্রে 1 যোগ করা যাবে, কোনো ক্ষেত্রে 1 যোগ করা যাবে না। আবার রিপিট, বলো 5-এর জন্য, নিশ্চয়ই শুধু 5-এর জন্য। দেখো গুড, ওটাই বলতে চাইছি আমি, যে যত দূর পর্যন্ত রাউন্ড আপ করতে চাইছো ঠিক তার পরের ডিজিটটুকু যদি অনলি 5 থাকে তাহলে তার আগের সংখ্যাটাতে কোনো সময় 1 যোগ হবে, কোনো সময় 1 যোগ হবে না। কখন 1 যোগ হবে? যদি দেখো তার আগের সংখ্যাটা অড নাম্বার থাকে তাহলে 1 যোগ হবে, আর যদি দেখো তার আগের সংখ্যাটা ইভেন থাকে তাহলে আনচেঞ্জ থাকবে। এটা অনলি 5 কেসের জন্য। যদি এখানে 5-এর থেকে 5 না থেকে 6, 7, 8 থাকতো তাহলে নো ডাউট আগের লজিক অনুযায়ী 1 যোগ করতে প্রিভিয়াস নাম্বারে। তাহলে এটা আমার দেখো, এটা 4.3125 আমি 3 ডেসিমেল প্লেস পর্যন্ত, মানে পয়েন্টের পর 3 ঘর রাখতে চাইছি। তাহলে আমি দেখি তার পরের ডিজিটটা কী আছে, 5 আছে। 5 এলে একটু থমকে যাবে। কি থমকাবে? তার আগের ডিজিটটা ইভেন না অড? এটা অড না ইভেন? 2, অবভিয়াসলি একটা ইভেন নাম্বার, তার জন্য এটা 4.312, এইটা ফিক্স থাকবে। দেখো এবার এই কেসটাতে, এটাতেও আমি আচ্ছা এখানে লেখো, যদি টুকতে চাও এটা লেখো, না হয় এটা লেখো কারেক্ট আপ টু 3 ডেসিমেল প্লেসেস, কারেক্ট আপ টু 3 ডেসিমেল প্লেসেস, কারণ 3 ঘর পর্যন্ত। এটা দেখো 4.313 সবই 3 ঘর পর্যন্ত রাখতে চাইছি। আমি এতদূর পর্যন্ত রাখতে চাইছি, এখানে 5 আছে। ছোটোবেলার লজিক অনুযায়ী চোখ বুঝে এখানে 1 যোগ করে দিতে, এখানেও 1 যোগ করব। কেন? কারণ এই 3 সংখ্যাটা অড আছে বলে। দেখো এটাতে 1 যোগ করে নিই, কারণ এই 2টা ইভেন আছে বলে। মোদ্দা কথা হচ্ছে যদি 5 কেস থাকে, মানে যতদূর পর্যন্ত রাউন্ড আপ করতে চাইছি তার ঠিক পরের প্লেস যদি 5 থাকে তাহলে তার আগের ডিজিটে 1 যোগ হবে তখনই যদি আগের ডিজিটটা অড থাকে।
ইভেন থাকলে আনচেঞ্জ থাকবে, তাই আমি 4.312 লিখে দিচ্ছি। ছোটোবেলা আমরা কিন্তু 4.313 করে দিতাম। তাহলে এটা হয়ে যাবে 4.314 কারেক্ট আপ টু, এটাও কত দূর, কারেক্ট আপ টু কত বলো, 3 ডেসিমাল প্লেসেস। আচ্ছা, এটাও লেখো কারেক্ট আপ টু 3 ডেসিমাল প্লেসেস। এটা 3 ডেসিমাল প্লেস পর্যন্ত রাখতে চাইছি। 4 কেস আছে, মানে ছোটোবেলার লজিক অনুযায়ী যেহেতু 4টা 5-এর থেকে ছোটো, তার মানে এখানে কোনো কিছু অ্যাড হবে না, এটা থাকবে 4.313 থাকবে কারেক্ট আপ টু 3 ডেসিমাল প্লেসেস, কারেক্ট আপ টু 3 ডেসিমাল প্লেসেস। এবার দেখো এটার জন্য, এবার এটা তো 6 মানে 5-এর থেকে বেশি, অতএব আমাদের ছোটোবেলাকার রুলই অ্যাপ্লাই হবে, শুধু বড় এ মডিফিকেশানটা হলো অনলি 5 কেসের জন্য। তার মানে এটা হয়ে যাবে 4.313, এটাও কারেক্ট আপ টু 3 ডেসিমাল প্লেসেস। ব্যাপারটা কি বোঝা গেল? আচ্ছা, এবার আরও কিছু নেই, দেখো একটু সিগনিফিক্যান্টে যদি রাউন্ড আপ করতে বলি, ধরো 0.0132143 এরকম একটা সংখ্যা নিলাম। এইটাকে তোমাকে বললাম যে এটাকে না তুমি 4 সিগনিফিক্যান্ট 3 2 5 5 সিগনিফিক্যান্ট ফিগার পর্যন্ত রাউন্ড আপ করো তো। এই সংখ্যাটাকে আমি ডেসিমেলে বলিনি, আমি বললাম 5 সিগনিফিক্যান্ট ফিগার পর্যন্ত রাখো। দেখো 5 সিগনিফিক্যান্ট ফিগারে রাউন্ড আপ করতে বললে আগে এই সংখ্যাটাকে 5 সিগনিফিক্যান্টে ভাবতে গেলে আমাকে পয়েন্ট তুলে কিন্তু ভাবতে হয়। মানে আমি সংখ্যাটার অরিজিনাল এই সংখ্যাটা আছে, এটাকে আমি সিগনিফিক্যান্টে রাউন্ড আপ করতে গেলে আমাকে কিন্তু পয়েন্ট তুলে ভাবতে হয়, কি মনে মনে এগুলো করবে যে 0.01324 মানে 0.00 ছাড়লে আমার হাতে এখন এই সংখ্যাটা আছে। তো এইটার ওপরে যদি 5 সিগনিফিক্যান্ট ফিগার পর্যন্ত আমি রাখতে চাই, তাহলে কত দূর পর্যন্ত রাখতে হবে? এই পর্যন্ত রাখতে হবে, হ্যাঁ কি না? ব্যাস, এবার তার মানে এত দূর পর্যন্ত রাখতে হবে। এখন এটা 5 আছে, এটা অড আছে, তাহলে এই সংখ্যাটা কত হবে? এই জায়গাতে কত চলে আসবে? 4 চলে আসবে। তার মানে 13244 হবে। কিন্তু তার আগে যেহেতু দুটো জিরো ছিল, দুটো জিরো লাগিয়ে দিতে হবে। এবার সংখ্যা তো এটা ছিল না, আমি সিগনিফিক্যান্টের জন্য পয়েন্টটা তুলে ভাবি ব্যাপারটুকু, আর কিছু না, আমাকে হেল্প করে ওটাই। তার মানে এটা দাঁড়াবে তাহলে 0.01324। এটা লেখো কারেক্ট আপ টু 3 2 5, কারেক্ট আপ টু 5 সিগনিফিক্যান্ট ফিগার। আবারও একটা কথা বলি, সিগনিফিক্যান্ট ফিগারে ক্যালকুলেট করার সময় মনে মনে তুমি পয়েন্টটাকে তুলে ফেলবে, তুলে সিগনিফিক্যান্ট ফিগার যত সিগনিফিক্যান্ট ফিগার পর্যন্ত রাখতে চাইছো ঠিক তার গায়ে পেনটা একদম ফোঁটা দিয়ে দেবে, আমি এই পর্যন্ত রাখতে চাইছি। সেটা কীভাবে বুঝবে? কারণ পয়েন্টটা তুলে আমাকে ভাবতে হয়, পয়েন্ট তুলে গেলে এই সংখ্যাটা আসে, পয়েন্ট তুলে দিলে এই সংখ্যাটা আসে 3 5 আসে, এটার কিছু দাম নেই, তার মানে 1 3 2 4 5 করে আমরা এইভাবে ক্যালকুলেট করি। এবার এটার আমি 5 সিগনিফিক্যান্ট ফিগার পর্যন্ত রাখতে চাইছি, 1 2 3 4 5 এই পর্যন্ত রাখতে চাইছি, পরে ফিগারটা 5 আছে, তার মানে এখানে চোখ বুঝে 1 যোগ হয়ে যাবে, এই জন্য কারণ এটা অড আছে, কারণ 1 3 2 4 4 অ্যান্সার হবে, যেহেতু তার আগে দুটো জিরো ছিল, পয়েন্ট দুটো জিরো ছিল, তাই পয়েন্ট দুটো জিরো দিয়ে দিয়েছি। দেখো কারেক্ট আপ টু 4 সিগনিফিক্যান্ট, 4 নয়, কত যেন বললাম, 5, কারেক্ট আপ টু 5 সিগনিফিক্যান্ট ফিগার। ক্লিয়ার ব্যাপারটা? ব্যাস, পরীক্ষার দিয়ে কিন্তু আসে কিছু কিছু নাম্বার দেয় যেগুলো তোমাকে শুধু রাউন্ড আপ করতে বলবে, 2 নাম্বার করে দেয়। এই গেল তোমার রাউন্ড আপের ব্যাপার। এবার হেডিং করো, কতগুলো টাইপের এরর আছে। হেডিং করো অ্যাবসোলিউট এরর, ABSOLUTE। ধরো একটু আছি আমি, লেখো হেডিং করো অ্যাবসোলিউট এরর, ABSOLUTE, অ্যাবসোলিউট এরর, কমা দিয়ে লেখো রিলেটিভ এরর, RELATIVE, রিলেটিভ এরর, কমা দিয়ে লেখো রিলেটিভ পার্সেন্টেজ এরর। রিপিট, হেডিং করো অ্যাবসোলিউট এরর, ABSOLUTE, অ্যাবসোলিউট এরর, কমা দিয়ে রিলেটিভ এরর, কমা দিয়ে রিলেটিভ পার্সেন্টেজ এরর। 3টে এররের ডেফিনেশান জানতে হবে। ফার্স্ট যে এররটা শেখাবো সেটা হচ্ছে অ্যাবসোলিউট এরর। লেখো অ্যাবসোলিউট এরর
লেখো অ্যাবসলিউট এরর অফ এ নাম্বার absolute error of a number is defined লেখো is defined as the difference between its true value and approximate value. The absolute error of a number is defined as the difference between its true value and approximate value. অ্যাবসলিউট এরর কিচ্ছু নয়, একটা এক্স্যাক্ট নাম্বার দেওয়া আছে, তার একটা অ্যাপ্রক্সিমেশন নাম্বার দেওয়া আছে, এদের মডিউলাস অফ ডিফারেন্সটাকেই বলছি অ্যাবসলিউট এরর। লেখো দ্যাট ইজ ইফ ভিটি and VA, that is if VT and VA be the true and approximate value, true by exact বলতে পারো, that is VT and VA if the true value ব্র্যাকেটের মধ্যে exact value বলতে পারো। লেখো that is if VT and VA be the true value ব্র্যাকেটের মধ্যে exact value and approximate value of a number, then absolute error EA equal to mod of VT minus VA। এটা ট্রু ভ্যালু থেকে বা এক্সাক্ট ভ্যালু থেকে অ্যাপ্রক্সিমেট ভ্যালু বাদ দিয়ে দাও, তার মডিউলাস ভ্যালুটাই হয়ে যাবে অ্যাবসলিউট এরর। এরপর লেখো রিলেটিভ এরর। লেখো রিলেটিভ এরর ER। রিলেটিভ এররকে আমরা ডিফাইন দিয়ে দিই ER, আর ফর রিলেটিভ। ER সমান কিচ্ছু নয়, EA বাই ট্রু ভ্যালু হয়ে যায় মনে হয়, EA বাই VT। অ্যাবসলিউট এররকে ট্রু ভ্যালু দিয়ে বা এক্সাক্ট নাম্বার দিয়ে ভাগ করে দাও, সেটাকে বলছি আমরা রিলেটিভ এরর। শুনতে পাচ্ছ? আচ্ছা, এটা গেলো রিলেটিভ এরর। এরপরে লেখো রিলেটিভ পার্সেন্টেজ এরর। রিলেটিভ পার্সেন্টেজ এররকে আমরা ইপি দিয়ে ডিনোটেট করি। ইপি সমান ER ইন্টু 100%। পার্সেন্টেজ আছে যেহেতু, এটা ER ইন্টু 100%। এই হচ্ছে রিলেটিভ পার্সেন্টেজ এরর। এবার এটার উপর বেস করে একটা অঙ্ক নিয়ে নিই, পরীক্ষাতে আসেও অঙ্ক। লেখো ফাইন্ড দ্য অ্যাপ্রক্সিমেট ভ্যালু। কোশ্চেন লেখো find the approximate value of 1/6 লেখো find the approximate value of 1/6 correct up to 3 significant figure. Find the approximate value of 1/6 correct up to 3 significant figure. লেখো and find the relative error. Find the approximate value of 1/6 correct up to 3 significant figure and find the relative error. 1/6 এর অ্যাপ্রক্সিমেট ভ্যালু কত হবে সেটা 3 সিগনিফিক্যান্ট ফিগার পর্যন্ত লিখতে বলেছে, আর ও রিলেটিভ এরর কত হবে সেটা বের করতে বলেছে। লেখো হেয়ার VT ইকুয়াল টু কত গো? নিশ্চয়ই 1/6 ট্রু ভ্যালুটাকে বলি। আচ্ছা, লেখো নাও 1/6 ইকুয়াল টু কত? 1কে 6 দিয়ে ভাগ করলে কত হয়ে যায়? 0.1666 করে চলতে থাকে। আমাদের কত সিগনিফিক্যান্ট ফিগার পর্যন্ত, মানে আমাদের নাম্বারটা হয়ে যায় 0.16666 এরকম করে চলতে থাকে। আমার কিন্তু 3 সিগনিফিক্যান্ট ফিগার মানে এই পর্যন্ত রাখতে হবে। পয়েন্ট তুলে ভাবলেও সেই 166 মানে এত ঘর পর্যন্ত রাখতে বলেছে। তার মানে 3 সিগনিফিক্যান্ট ফিগার বললে এটা কত হয়ে যাবে? 6টা এখানে 1 যোগ হয়ে যাবে, মানে কত? 0.67। মানে এই সংখ্যাটার 0.167 এটা 3 সিগনিফিক্যান্টেও বলা যাবে, আবার 3 কী বলো 3 ডেসিমেলও এটা বলা যাবে। দেখো না, সিগনিফিক্যান্টের জন্য আমরা তো পয়েন্ট তুলে ভাবি, পয়েন্ট তুলে ভাবলেও এই সংখ্যাটা তো 3 পর্যন্ত রাখতে গেলে কত 8 পর্যন্ত রাখতে হবে। 6 আছে, 1 যোগ হবে 167, তার আগে পয়েন্ট ছিল, পয়েন্ট দিয়ে দিয়েছি। যাই হোক, এটা হচ্ছে লেখো কারেক্ট আপ টু কত সিগনিফিক্যান্ট ফিগার?
কারেক্ট আপ টু 3 সিগনিফিক্যান্ট ফিগার। দেখো দ্যাট ইজ, তাহলে ফার্স্ট অ্যান্সার এটা হলো 1/6কে 3 সিগনিফিক্যান্ট ফিগার পর্যন্ত কারেক্ট করে লিখতে বলেছিল, সেটা হচ্ছে 0.167। দেখো দ্যাট ইজ VA, তাহলে VA কত হলো তার হিসেব মতো 0.167, তাই তো? ব্যাস, এবার আমাকে হচ্ছে কি জানতে চেয়েছে জানো, রিলেটিভ এরর। তো রিলেটিভ এরর বের করতে আগে অ্যাবসলিউট এরর চাই। লেখো অ্যাবসলিউট এরর EA, আমরা ফর্মুলা জানি VT মাইনাস VA। লেখো অ্যাবসলিউট এরর EA ইকুয়াল টু VT মাইনাস VA, এটা জানি। VT কত 1/6 মাইনাস VA কত 0.167, তার মানে এটা আসবে মড অফ 1 মাইনাস 6 ইন্টু 0.167 গুণ করলে কত হয়, 0.167 ইন্টু কত 6, 1.002, তার মানে 1.002, তার 1 মাইনাস 0.002 ডিভাইডেড বাই 6 করলে কত হবে, আচ্ছা আলটিমেট এটা কত আছে 1 মাইনাস পয়েন্ট মানে 0.002 ডিভাইডেড বাই 6 না, এটা করলে কত দিচ্ছে 0.002 ডিভাইডেড বাই 6, 0.30, তাই তো 0.3033, কেন 10⁴ ছিল তো, 3টে 0, এটা 0.303333, এটা কারেক্ট আপ টু, এটা কত সিগনিফিক্যান্ট ফিগার হিসেব মতো 3 সিগনিফিক্যান্ট ফিগারটাই রাখতে হবে এমনটা নয়, যেহেতু ওই অঙ্কগুলোকে অ্যাপ্রক্সিমেশনটা 3 সিগনিফিক্যান্টে রেখেছি, তাই এটাকেও আমি একটু 3 সিগনিফিক্যান্টে রেখেছি, কারেক্ট আপ টু 3 সিগনিফিক্যান্ট ফিগার। এটা গেল EA গেল, ব্যাস এটা EA গেল। আমাকে চেয়েছে রিলেটিভ এরর, লেখো নাও রিলেটিভ এরর ER ইকুয়াল টু কত দেবে গো, EA বাই কত VT, তার মানে 0.00333 ডিভাইডেড VT মানে 1/6, তার মানে 0.00333 ইন্টু 6 করলে এটা কত আসবে, কত 0.000199 যেটা এসছে, এইটা অ্যাকচুয়ালি এটা এসছে তো 0.001998 এটা দিয়েছে না, ব্যাস এটাই লেখো। এবার এটাকে যদি তোমার মনে হয় আমি রাউন্ড আপ করে লিখবো তো লিখবে, নাহলে যেটা আছে ওটাই লিখে দাও, দরকার নেই। এই যদি 3 সিগনিফিক্যান্ট করো, এমন কোনো বাধ্যবাধকতা নেই যে 3 সিগনিফিক্যান্টে করতে হবে। যদি তুমি 3 সিগনিফিক্যান্টে করো ব্যাকেটে পরিষ্কার লিখবে কারেক্ট আপ টু 3 সিগনিফিক্যান্ট ফিগার। আর যেহেতু আমার এটা 3 সিগনিফিক্যান্ট ফিগারের রেসপেক্টে এটা চলে এসছে, তাই এটাকে আমি আর চেঞ্জ করছি না। লিখলে ভুল কিছু নয়, লিখতে পারো। আচ্ছা, এই প্রসঙ্গে একটা কথা আমি বলে রাখি, কেউ কখনো এইটুকু জিনিস করবে না, মানে এইটা তো হিসেব মতো অ্যাবসলিউট এরর এসছে, মানে এইটার উপরে 1/6 করতে যাবে না। এটা তো EA 0.002/6, অনেকে কী করে এইটা ডিভাইডেড বাই 1/6 করে দেয়, মানে 6টাকে কেটে দেয় অনেকে। কী কথাটা বললাম বুঝতে পারলে? দেখো আমার কিন্তু এটা এখনও এরর ইন্ডিকেট করেনি, এটা একটা ফ্র্যাকশনাল ভ্যালু, এর যে ভ্যালু দেবে সেটাই কিন্তু এরর। অতএব এটার এররটুকু ক্যালকুলেট করবে ইন ডেসিমেল প্লেসে, যাই সিগনিফিক্যান্ট হোক ডেসিমেল হোক যাই প্লেসে এটাকে ক্যালকুলেট করবে, তার ওপরে কিন্তু ওই VTটা চাপাবে। মানে অনেকে এইটার ওপরে ডিভাইডেড বাই 1/6 কেটে দেয়, সেটুকু করতে যাবে না। কথাটা বোঝা গেল? আর আমি তোমাকে এইটুকু সাজেস্ট করব যে অ্যাবসলিউট এররটাকেই সবসময়
এই সিগনিফিক্যান্টে বা ডেসিমেলে রাখো, তার উপরে বেস করে এটা যেটা অ্যান্সার আসবে সেটাই কর। যদি এক্সাক্টে চলে আসে, এটা কিন্তু এক্সাক্টে চলে এসছে এখন, দেখো এটার কি কোনো অ্যাপ্রক্সিমেট, এটা কোনো দিন নয়। এবার এটাকে গুণ করার সময় যদি চলতেই থাকে তখন না হয় একটু রাউন্ড আপ করে লিখবে। আমার কথাটা ক্লিয়ার হলো? যে এটাকে দেখো, এটা কিন্তু এক্সাক্টলি চলে এসছে, অনেক ক্ষেত্রে গুণ করার সময়ও দেখবে যদি চলতে থাকে, কথাই বলছি, তখন অ্যাপ্রক্সিমেট করে লিখবে, আদারওয়াইজ করার দরকার নেই। এটাই অ্যান্সার, কিন্তু এটাই অ্যান্সার, সেটা দেওয়া থাকবে কিন্তু, বলে দিচ্ছি। তো এই গেল রিলেটিভ এরর, পার্সেন্টেজ এরর, অ্যাবসলিউট এররের ব্যাপার। এবার আরেকটা অঙ্ক না, আরেকটা অঙ্ক ওদের করেছিলাম, এটা করে ছুটি দেবো, ওতে যতটা হয়েছিল। লেখো লেখো ফাইন্ড দ্য রিলেটিভ এরর, লেখো ফাইন্ড দ্য রিলেটিভ এরর in the computation of, লেখো find the relative error in the computation of x minus y, find the relative error in the computation of x minus y for x equal to 12.05, y equal to 8.02, having absolute error, লেখো having absolute error del x equal to, having absolute error del x equal to 0.2205 and del y equal to 0.201, এটা কোশ্চেন বলেছে যে এক্স একটা সংখ্যা দেওয়া আছে 12.05, এটা এক্স্যাক্ট নাম্বার, তার অ্যাবসোলিউট এরর দেওয়া আছে কত 0.005 দেওয়া আছে, ওয়াই দেওয়া আছে 8.02, এটা একটা এক্স্যাক্ট নাম্বার, তার অ্যাবসোলিউট এরর দেওয়া আছে 0.001। আমাকে বের করতে বলেছে এক্স মাইনাস ওয়াই এর রিলেটিভ এরর কত। তো আমরা প্রথম এক্সের রিলেটিভ এরর বের করব, করেসপন্ডিং ওয়াই রিলেটিভ এরর বের করব, দুটো থেকে বাদ দিয়ে দেবো। লেখো লেখো হেয়ার এক্স ইকুয়াল টু 12.05, হেয়ার এক্স ইকুয়াল টু 12.05, এই ডেটাগুলো একটু লিখে ফেলো। এক্স ইকুয়াল টু 12.05, ওয়াই ইকুয়াল টু 8.02, ডেল এক্স ইকুয়াল টু 0.005, ডেল ওয়াই ইকুয়াল টু 0.001। লেখো লেখো নাও রিলেটিভ এরর ফর এক্স, লেখো নাও রিলেটিভ এরর ফর এক্স ইজ, বলো রিলেটিভ এরর ফর এক্স কত হয়ে যাবে। রিলেটিভ এরর মানে অ্যাবসলিউট এরর ডিভাইডেড বাই কী হয়ে যায় বলো, ট্রু ভ্যালু। অ্যাবসলিউট এরর দেওয়া আছে 0.005, ট্রু ভ্যালু দেওয়া আছে 12.05। লেখো হেয়ার রিলেটিভ এরর ফর এক্স ইজ ডেল এক্স বাই এক্স, তার মানে 0.005 বাই 12.05, এটা করলে কত আসবে, কত আসবে 0.000 কত 4149 পুরো এটাই দিচ্ছিল না এটাকে চলছিল, তাহলে রাউন্ড আপ করে একটু লিখে নাও 415 পর্যন্ত লিখে নাও, 415 কারেক্ট আপ টু যতদূর পর্যন্ত লিখলে কারেক্ট আপ টু করে লিখবে, কারেক্ট আপ টু 3 সিগনিফিক্যান্ট ফিগার বা 6 ডেসিমাল প্লেসেস, যেটা খুশি, কারেক্ট আপ টু 3 সিগনিফিক্যান্ট ফিগার। আচ্ছা লেখো লেখো অ্যান্ড রিলেটিভ এরর ফর ওয়াই ইজ, অ্যান্ড রিলেটিভ এরর ফর ওয়াই ইজ, নিশ্চয়ই ডেল ওয়াই বাই কত লিখবে বলো, ওয়াই। আচ্ছা 0.201 বাই 8.02, এটা করলে কত আসবে 0.000125, 0.000125, এটাও কারেক্ট আপ টু কত, কারেক্ট আপ টু 3 সিগনিফিক্যান্ট ফিগার। লেখো সো রিলেটিভ এরর ফর এক্স মাইনাস ওয়াই ইজ, relative error for x minus y is
রিলেটিভ এরর ফর এক্স মাইনাস রিলেটিভ এরর ফর ওয়াই, এটা ফর্মুলা হোল্ড করে। দেখো সো রিলেটিভ এরর, এটা ফর্মুলা একটা আছে, রিলেটিভ এরর ফর এক্স মাইনাস ওয়াই, ফর এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু বা এটা এর ফর এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু দিয়ে লেখো, রিলেটিভ এরর ফর এক্স মাইনাস রিলেটিভ এরর, ফর্মুলা একটা আছে ওটা আমি আর লেখালাম না, রিলেটিভ এরর ফর ওয়াই ইকুয়াল টু রিলেটিভ এরর ফর এক্স কত হয়েছিল, মুছে দিলাম, 0.000415 মাইনাস 0.000125, ভ্যালু কত দিচ্ছে 0.000290, এই 0.000290। এই প্রসঙ্গে একটু বলে রাখা ভালো যে এগুলো আমি কত দূর পর্যন্ত নেব, চেষ্টা করবে একটা এরর, তো এররটা একটু যেন থাকে, মানে এমন নিলে হয়তো কোনো অঙ্কতে দেখলে এখানেও 4 আছে এখানেও 4 আছে চলে এসছে, তখন তুমি যদি 4 ডেসিমেল প্লেস পর্যন্ত নাও কি 1 সিগনিফিক্যান্ট ফিগার পর্যন্ত নাও, তখন এটা থেকে এটা বাদ দিলে এই রেজাল্টটুকু কত দেখাবে, শো করবে কত, 0 দেখাবে না। ধরো তুমি এটার ভ্যালু দিল 0.000415, এটার ভ্যালু দিল 0.000, কথাই বলছি 435, তুমি ধরো 3 ডেসিমেল প্লেস পর্যন্ত লিখলে, তাহলে 0.0004 যখন সাবট্রাক্ট করবে এই ভ্যালুটা কত দেবে, 0। এই জন্য একটু বেশি দূর পর্যন্ত লেখার চেষ্টা করবে যাতে এররটা না 0 দেখায়। এটাই হচ্ছে রিলেটিভ এরর ফর এক্স মাইনাস ওয়াই। এরকম একটা অঙ্ক ওদের হোমওয়ার্ক দিয়েছিলাম, তোমরাও লিখে ফেলো, দিয়ে ছুটি দেবো। লেখো ইফ ডেল এক্স ইকুয়াল টু, লেখো ইফ ডেল এক্স ইকুয়াল টু 0.005, ইফ ডেল এক্স ইকুয়াল টু 0.005 আর ডেল ওয়াই ইকুয়াল টু দেওয়া আছে 0.001, ডেল ওয়াই ইকুয়াল টু 0.001 এটুকু দেওয়া আছে, আর দেওয়া আছে লেখো 0.001 with the absolute error in x equal to 2.11 লেখো and y equal to 4.15 লিখেছো। লেখো find the relative error in the computation of, লেখো find the relative error in the computation of x plus y, find the relative error in the computation of x plus y, একই রকম আগের মতো। তো আপাতত এই গেল আমার ফার্স্ট চ্যাপ্টার থেকে যদি 10 ইয়ার্স থাকে কারোর, ওখান থেকে হোমওয়ার্কগুলো করবে। হোমওয়ার্ক কিছুই নেই, ওই এরর বের করতে দেবে, অ্যাবসোলিউট এরর বের করতে দেবে, এইসব অঙ্কগুলোই দেবে। সামারে শিখে ফেলেছো মানে যে অঙ্ক দেখি তুমি পারবে। আর এইগুলোতে এইখান থেকে এই দুটোর অঙ্কের মধ্যে একটা ঘোরাফেরা করে যদি দেয়। তো এই গেল ফার্স্ট চ্যাপ্টার। সেকেন্ড চ্যাপ্টার নিউমেরিক্যালের ওই ইন্টারপোলেশনের ব্যাপারগুলো আসবো, মানে ডেটা দেওয়া থাকবে এক্সের আর ওয়াইয়ের ভ্যালু, করেসপন্ডিং এক্সের জন্য করেসপন্ডিং ওয়াইয়ের ভ্যালু কত হবে, এটা নেক্সট দিন করা যাবে। ঠিক আছে, নিউমেরিক্যাল শেষ করতে বেশি সময় আমার লাগবে না, ঝটপট শেষ হয়ে যাবে আমাদের কিন্তু। ঠিক আছে, এই পর্যন্ত থাক, ওদের ওই পর্যন্ত করিয়েছিলাম।